শ্রী গুরু কিঙ্কর পান্ডে এসপিআর মহোদয়, ঠাকুরবাড়ি, ডাকঘর, ভারত থেকে। দাদা আমাদের মাঝে উপস্থিত আছেন? জয় গুরু। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আরম্ভ করব? হ্যাঁ, আপনাকে আমরা আগেই সুযোগ দিচ্ছি। আমাদের আরো বাকি অনুষ্ঠান আমরা পরবর্তীতে পরিচালনা করব। দেরি হলে আমার তো অসুবিধে, এখন দিলে সুবিধে। হ্যাঁ, এখনই আপনাকে দেব। আর আপনি আলোচনা করবেন 40 মিনিট। দাদা খুবই গুণী ব্যক্তি। দাদা ঠাকুর পরিবারের সাথে যুক্ত ছিলেন, বর্দার সান্নিধ্যে ছিলেন। আমরা দাদার কাছ থেকে শুনবো আজকে ঠাকুরের পরিবারের গল্প শুনবো, ঠাকুরের ভক্তিমূলক কথা শুনবো, দাদার সান্নিধ্যের কথা শুনবো। দাদা আলোচনা করুন। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। 22, 18। জয় গুরু। আজকে নিখিল ভাই আমাকে বললো যে আপনি যখন এসেছিলেন, আপনার এসেছিলাম, সেখানে একটু ঠাকুরের কোথায় আলোচনা হবে, ঠাকুরের প্রসঙ্গ হবে। ঠাকুরের আমাদের অনেক সৌভাগ্য যে এইবার আমরা শ্রী ঠাকুর পেয়েছি। এই ধরনের পুরুষ পৃথিবীতে কমই আছে। আমরা প্রার্থনার মধ্যে যে পড়ি, संत सुरत कोई करत बिहारा, कहाँ से दरसी अटल डारी, অদ্ভুত রাধাস্বামী মহল সমারি। এই যে এই সেই ধাম থেকে তিনি আসছেন, তার আগমন আমাদের এই পৃথিবীতে শুধু জীব জগতে জন্য না, ইতর প্রাণী, উদ্ভিদ, লতা পাতা সকলের উন্নতির জন্য, এবার উদ্ধারের জন্য তিনি এবার এসেছেন। এরকম ধরনের বিপদ মানুষের জীবনে কখনো আসেনি। এইবারে যে বিপদ, শ্রী ঠাকুর যখন পাবনাতে এলেন, সেই জায়গায় মানুষেরা এত দুর্বৃত্ত যে সাধারণভাবে চলাফেরা করতে পারছে না। মায়েরা রাহাজানি, নারী হরণ, লুটপাট এই সমস্ত লেগেই ছিল। শ্রী ঠাকুর তাদের কাছে এসে তিনি কেমন করে তাদের নিজের কাছে টেনে আপন করে নিয়ে তার মহিমা প্রচার করতে লাগলেন। ঠাকুরের কাছে যখন প্রথম আসতে চায় না মানুষ, তিনি একটা কৌশল করলেন, একটা কীর্তনের দল গড়লেন। 15-16 জন লোক নিয়ে ভোরবেলায় 3টার সময় তাদেরকে ঘুম থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে। তারপরে তারা নাম করার পরে গান করে আসছে। তারপরে আলু সেদ্ধ আর আতপ চালের ভাত খাইয়ে দিয়ে তাদেরকে ঠাকুরের দেওয়াকে যাও, দরজায় দরজায় মানুষ এই শোনো আমার এই কীর্তনের নাম শুনে প্রথমে আকৃষ্ট হয়ে আসে। যখন মানুষরা কাছে আসতে লাগলো, তখন তাদের সংস্পর্শে যে তাদের সুখ দুঃখের কথা শুনে সময় বুঝে এই দীক্ষার প্রবর্তন করলেন। আমরা অতি ভাগ্যবান যে এইবার সেরকম ধরনের পুরুষ পেয়েছি। ঠাকুর কখনো নিজের মহিমার কথা বলতেন না, তিনি সবকিছু ঊর্ধ্বে। কোনো বই পড়ে তার শিক্ষা হয়নি। মানুষের কাছে আসলেই মানুষের কি কষ্ট, কোথায় কষ্ট, সবটাই তিনি দেখতে পেতেন, সেইটা দূর করার ব্যবস্থা করতেন। আমরা বাইরের থেকে দেখে কিছু বুঝতে পারতাম না। ঠাকুরের কখনোই তিনি নিজে বলতেন না যে আমার মধ্যে, তিনি নিজে জানতেনই না যে আমি এগুলো জানি, কিন্তু প্রশ্ন করলে উত্তর পাওয়া যেত। ঠাকুরের কাছে মানুষ যখন আসতো, সামনে দাঁড়ালেই সবটা দেখতে পেতেন, তার কোথায় কষ্ট, কিসে যে কষ্ট যাবে। আমরা দেখেছি বালন্দা আশ্রমে তরণীবাগে বসন্ত দা হোমিওপ্যাথি ডাক্তার সেইখানে থাকেন। তার একটি আত্মীয় এসেছে, সে টাটানগর যাবে, ঠাকুরের কাছে অনুমতি দরকার। ঠাকুরের কাছে পাঠিয়ে দিল, যাও অনুমতি নিয়ে এসো। ঠাকুরের কাছে আসতেই ঠাকুর বিচলিত হলেন, তাকে দেখি কথা শুনেই বললেন, শোনো, ফার্স্ট ট্রেন যেটা পাবে সেই ট্রেনে তুমি চলে যাও, দেরি করবে না। পাঠিয়ে দিয়েও ঠাকুর শান্তি পাচ্ছেন না। একজন গুরু ভাইকে তিনি কর্ণীবাগে পাঠিয়ে দিলেন। তখন কদিন হেঁটে হেঁটেই যেত, সেখানে যে বসন্তদের বাড়িতে
খোঁজ করে পেল, বললেন যে ঠাকুর বলেছেন যে ফার্স্ট ট্রেন যেটা পাবে সেইটাই চলে যাবে, দেরি করবে না, আজ রাত্রের মধ্যে যাওয়ার জন্য। বলে চলে এলো। ও আবার আত্মীয় এলো একজন, রাত্রিবেলায় এমনিতেই খেতে দেরি হলো, বললে রাত্রি তো হয়েই গেছে, ভোর রাত্রে যাবে, রাত্রি তো শেষ হচ্ছে না, ভোরবেলায় যাবে, তার যাওয়ার তোড়জোড় হচ্ছে, পায়খানায় গেছে, পায়খানায় যে সব পাখাতে মারা গেল। ঠাকুর দেখতে পেয়েছিলেন তার কষ্টটা কোথায়, বুঝতে পেরেছিলেন সে মারা যাবে, তাই তিনি অত বিচলিত হচ্ছিলেন। ঠাকুর এমনি ভেঙে বলেননি, কিন্তু তাকে বাঁচার রাস্তাটা করে দিয়েছিলেন। ঠাকুরের কাছে মানুষ যখন আসতো, সবটাই ঠাকুর দেখতেন এর ভেতরে কি আর চলছে। আমরা অতি ভাগ্যবান যে তাকে পেয়েছি ঠাকুরের কাছে। আমরা ভগবান পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বলেছিলেন গীতার মধ্যে, অনন্য চিন্তন্ত মাং যে জনা পর্যুপাস দিয়ে, অনন্য চিত্ত হয়ে যে যে আজ আমার সেবা করে, সেই সঙ্গে নিত্যাভিযুক্ত নাং, তারা সেই নিত্য যুক্ত হয়ে যোগাক্ষেমম বহাম্যম, তাদের আমি যোগ এবং ক্ষেম বহন করি। অলব্ধ বস্তুর প্রাপ্তি হলো যোগ, আর লব্ধ বস্তুর রক্ষণাবেক্ষণ সেটি না হারিয়ে যায় সেইটা। ঠাকুর বললেন তোমাদিকে আমি এবার দিচ্ছি যজন যাজন ইষ্টভূতি সস্তনী স্বরাচার, এগুলি করো, তোমাদের অপ্রাপ্ত কিচ্ছু থাকবে না, যা চাইবে তাই পাবে। এই ধরনের কথা আজ পর্যন্ত কোনো মহাপুরুষ বলেন নেই। শুধু মানুষের জন্য না, এটা প্রাণীর কষ্ট কোথায় সেটাও দেখতে পাচ্ছেন। ঠাকুর ঠাকুর বাংলায় আছেন, বসে আছেন মেন বিল্ডিং এ, বড়াল বাংলোর নাম ছিল আগে, মেন বিল্ডিং এ রাধামোহন ব্যানার্জি থাকতো। ওই মঙ্গলা মাসের মধ্যে দেখাশোনা করছে, আপনার থেকেই ঠাকুরের সঙ্গে এসেছি। সে যাচ্ছে দেখি ঠাকুর তাকে ডাকলেন, এই ডাকি নাম ধরে ডাকলেন, সামনে ডাকতেই মোহন বলে ডাকলেন। কোনে যাস? আপনার ভাষা কোনে? বলে বাজারে যাচ্ছি। ঠিক আছে, বাজারে যাবি যা, তুই ওইখানে 4টে ইটের টুকরা নিয়ে যা। এই টুকরোগুলো সখী আশ্রমের সামনে একটা অশ্বত্থ গাছ আছে, সেই গাছটায় ঢিল মেরে তারপরে যাবি। ওইগুলো ছুঁড়ে 4টে ইটের টুকরা ও যেই সাইকেলটা এখন রাখলো, অশ্বত্থ গাছের দিকে তাকিয়ে তাক করে 4টা ঢিল ছুড়লো, ছুঁড়ে চলে গেল বাজারে। বাজার থেকে আসছে, ধরেছেন ঠাকুর, এদিকে আয়। কি দেখছি? বলে 4টা ঢিল মারতেই একটা বাজ পাখি উড়ে গেল। বলে জানিস ওইখানে একটা টিয়া পাখি বাচ্চা দিয়েছে, ডিম পেড়েছিল, ডিমগুলো ফুটে গেছে, ওইগুলো খাবার জন্যে ওই বাজ পাখিটা এসেছিল। ওই টিয়া পাখির মাটি কাতর ভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, হে ঈশ্বর, তুমি আমার বাচ্চাদের রক্ষা করো, আমি তো বাঁচাও। পরম পিতার কাছে এই ডাক গেছে, এই পরম পিতাই তোমাকে পাঠালেন ঢিল তাড়িয়ে দেওয়ার জন্য। কে কোথায় কেমন ভাবে ডাকছে তাকে, সব তার কানে যাচ্ছে, সবারই দুঃখ তার কাছে যাচ্ছে, সবারই জন্য তিনি এসেছেন, তো সকলের দুঃখ তিনি দেখতে পাচ্ছেন। আমি একটা ছেলের কথা জানি, দীক্ষা নিয়েছে ধানবাদ ডিস্ট্রিক্টে লক্ষ্মীপুর গ্রামে, মদন মাহাতো নাম। সেই স্কুল যাবে, এই যে তেল মেঘে পুকুরে চান করতে গেছে, চান করে চান করতে কি খেয়াল হলো একটু ডুব সাঁতার দিই, ডুবে ডুবে কিছু দূর গেল, কিছু দূর যে এত দম নাই, এবার উঠতে যাচ্ছে, উঠতে পারছে না। পদ্ম পুকুর ছিল, সেটা পদ্মের ডাঁটাগুলো আটকে দিচ্ছে মাথা। তখন আজ তো দম নাই, তখন টান বনে ঠাকুরকে ডাকলো, ঠাকুর বাঁচাও। অমনি একটা হাত এসে তার চুলের মুঠি ধরে তুলে দিল। সে বেঁচে নিঃশ্বাস নিয়ে বলছে,
ঠাকুর, আপনার দয়ায় জীবনটা ফিরে পেলাম। আমি তো মরেই গেছিলাম। সেইটা তখনকার দিনে পোস্ট কার্ডে একটা লিখেছে, আমাকেও লিখেছে, যেইটা ঠাকুরকে আপনি শুনিয়ে দেবেন। আমি মরে গেছিলাম ঠাকুর, আপনার দয়ায় আমি জীবনটা ফিরে পেলাম। ঠাকুরকে ওইটা আমি পড়ে শোনাচ্ছি। ঠাকুর শুনছেন আর হাসছেন আর বলছেন, আর কি লিখেছে, আর কি লিখেছে। বলছি ঠাকুরের, তারপরেই ঠাকুর ইংরেজিতে বলছেন, there are more things heaven and earth Horatio than dreamt of in your philosophy. তোমার যদি স্বপ্নেও ভাবতে পারবে না, এখনো এই অঘটন ঘটে। বুঝা গেল শ্রী ঠাকুর নিজে যে সেখানে তাকে রক্ষা করছে। কি কোথায় কেমন ভাবে তাকে রাখছে, সব তার কাছে যাচ্ছে। যত রকমের দুঃখ কষ্ট সবারই প্রাণের জন্য নেইবার একটি গুরু ভাই, তার মনে দুঃখ, তার ছেলে নেই। লোকে বলে ছেলে না থাকলে নাকি নামক নরক ভোগ করতে হয়। তা আমাকে বলছেন সনদ ঘোষ, বাংলাদেশে বাড়ি, যে গুরু কিঙ্কর দা, ঠাকুরের কাছে একটু নিবেদন করে দিলেন। কি বলে, আমার এই কথাটা নিবেদন করি, আমার ছেলে নেই, লোকে বলে আমাকে নাকি নরক ভোগ করতে হবে। আমি চলেন যাই। ঠাকুর জামতলার ঘরে তামাক খাচ্ছিলেন। ঠাকুরকে বললেন, ঠাকুর, সনদদার মনে কষ্ট, তার ছেলে নাই, লোকে বলে পুত্র না থাকলে নাকি কোন নামক নরক ভোগ করতে হয়। ঠাকুর তামাক খাচ্ছিলেন, নলটা ছুঁড়ে ফেলে দিয়ে খুব জোরে নিজের বুকে একটা ঘা মেরে বললেন, ধুর শালা, আমি তো আছি। যেমন ঠাকুর, তিনি আমাদের জন্য আছেন, সবসময় তিনি আমাদেরকে রক্ষা করে চলেছেন। আমাদের যা যা দুঃখ কষ্ট, তার থেকে ত্রাণ করবার জন্য তিনি এসেছেন। ঠাকুরের কাছে মনে আছে, আমার শ্বশুর মহাশয় যখন ঠাকুরের কাছে এসে কমপ্লেন করলেন যে, ঠাকুর, আপনি তো ভালোই আছেন, নাতি পুতি গাড়ি বাড়ি নিয়ে দিব্যি ঘর সংসার করছেন, আমার জামাই থেকে আপনি ফকির করে দিলেন। ঠাকুর বললেন, ফকির করি নাই, আমির করার চেষ্টা করছি। কে আপনার জামাই? বলে, গুরু কিঙ্কর পান্ডে, সব ছেড়ে দিয়ে আপনার কাছে চলে এসেছি। ঠাকুর বললেন, তা যদি এসে থাকে ভালোই তো করেছে, ভালো করেছে। তাহলে একটা মেয়েকে বিয়ে করে তার জীবনটা করলো কেন, সর্বনাশটা মুখ দিয়ে বেরোয় না। ঠাকুর বললেন, দেখেন দাদা, বাপ মায়ে যখন ছেলেকে লেখাপড়া শেখায় তখন কি তার কাছে টাকা পয়সা চায়? না। তবে সে যখন পড়াশোনা করে কাজকর্ম করে, কিন্তু বাপ মাকে তো দেয়, পারিপার্শ্বিক কেউ অঢেল করে দেয়। সে একটা ফ্যামিলি কেন, 100 ফ্যামিলি দেয়, এর উপরে তো কোনো কথা হয় না। চলে গেছেন তারা। আমি জানি না আমার শ্বশুর মহাশয়, পিস শ্বশুর এবং জামাইদা এই কথা বলে গেছেন ঠাকুরের কাছে। আমি ঋত্বিক কনফারেন্সে এসেছি, ঠাকুরকে প্রণাম করতেই ঠাকুর আমাকে বলছেন, এই তুই কোনে থাকিস? আমি চুপ করে আছি। ঠাকুর বললেন, তুই কি ইচ্ছা করলে অ্যাস্ট্রোলজিটা শিখে নিলে পারিস। এই বিষয়ে আমি কিচ্ছু জানি না, ঘাবড়ে গেছি। অমনি একজনকে ইশারা করলেন, একটা বই নিয়ে এল, জাতক প্রমোদ। ঠাকুর ওইটা হাতে নিয়ে আমাকে দিলেন, বললেন, শোন, এর মধ্যে যা আছে রোজ পড়বি, পড়ে আমাকে শোনাবি। আমি রোজ পড়ি, ঠাকুরকে শোনাই। আমি আশ্চর্য হয়ে যাই যখন ঠাকুরের কাছে এগুলো বলি, বইয়ের কথাগুলো। আমার মনে হয় এগুলো ঠাকুর সব জানা। তিনি তো কোনোদিন জ্যোতিষের বই পড়েন নাই, ঠাকুর কি করে জানলে এই ভাবি আমি। তারপরে বললেন, একটু করে গ্রহ সন্নিবেশগুলো কেমন করে লিখতে হয় রত্নের শ্রদ্ধার কাছে জেনে নেবে। আমি রত্নের শ্রদ্ধার কাছে ইমেজ কেমন করে দেখতে হয়, কেমন করে গ্রহ নক্ষত্র বাই করতে দেখে নিলাম। আর বললেন, কয়েকটা বই রাখি, সেগুলো পড়বে, তোমাকে আমার জ্যোতিষ মানে যায়। তারপরে বললেন, তোমাকে তো অন্য লোককেও শিক্ষা দিতে হবে, আমি যেমন করে বুঝি তেমনি করে সিদ্ধান্ত মতে তোমাকে তার জন্য একটা উপাধি দেওয়া লাগে। ঠাকুর আমাকে একটা উপাধি দিলেন, জ্যোতিষশ্রী। সর্দা বললেন, থাকার ব্যবস্থা হয়ে গেছে, যা ঠাকুরকে জিজ্ঞেস কর ওই ঘরের কি নাম হবে। ঠাকুরের কাছে বললেন, ঠাকুর,
এখানটায় আমি থেকে জ্যোতিষী করবো। ওইখানটায় বড়দা বলে কি নাম হবে? নাম দিলেন ঠাকুর জ্যোতিষ দর্শন, যেখানে বসে এই সদ আলোচনা হবে। বড়দা বললেন টেবিল চেয়ার দরকার না চৌকির সুবিধা? মানে চৌকিতে সুবিধা। বড়দা যে এসে ঘরে ঠাকুরের ফটো ভেতরে ঢুকে উদ্বোধন করে দিয়ে এলেন আর বললেন এখানে ঠাকুরের বাণী, জ্যোতিষ ধরে করতে যে চায়, বাঁচা বাড়ার কিস্তি মাছ, জীবন চল না খাবি খেয়ে, হয়েই থাকে ধূলিসাৎ। এই বাণীটা লিখে তার নিচে বসে তুই জ্যোতিষী করবি ঠাকুরের। যে এই যে সর্বস্ব নয়, এইটাতে তুমি জেনে নেবে তার ভেতরে কি ট্রেড। এই করে আমাদের জ্যোতিষ শেখায়, মানুষকে যদি শিখায়, উপাধিও ব্যবস্থা করলাম ঠাকুরের কাছে এসে কি পাচ্ছি, অনেক কিছুই আমরা জানি না কেমন করে তিনি আমাদের পণ্ডিত করে তুললেন। আমি তো কিচ্ছু জানতাম না। ঠাকুর এইবারে এমন কোনো বিষয়বস্তু নাই যেটা নাকি এক বোধগম্য নয়। ঠাকুরকে দেখে মনে হইতো না যে তিনি সব জানেন, কিন্তু প্রশ্ন করলে উত্তর পাওয়া যেত। প্রশ্ন না করলে তিনি শালগ্রাম শিলার মতন নিজের মহিমা তো বলতে পারেন নিজে। কলকাতা থেকে কয়েকজন ইউনিভার্সিটি থেকে ছাত্র এসেছিল ঠাকুর দর্শনে, দ্বিতীয়ার সঙ্গে বসা ঠাকুর। তারা এসে ঠাকুরকে বললো, ঠাকুর আপনার কথা শুনে আমরা এসেছি, আমাদের কিছু উপদেশ দেন। ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, আমি তো কিছু জানি না। আবার ঠাকুর ভাবলেন আমার এই কথাটা তারা কেমন ভাবে নেবে। সঙ্গে সঙ্গে তিনি আবার বলছেন, সামনে ছিল শৈলেন ভট্টাই, ওকে দেখে বলে, শৈলেন এদের সঙ্গে একটু কথা বল, ওদের সঙ্গে কথা বল। একটু পরে তার এই বল ঠাকুরের দীক্ষা নেবে। এই হচ্ছেন ঠাকুর। তিনি নিজের মহিমার কথা বলেন না, সে তার কথা শুনে সেই বুঝতে পারে তার মহিমা। যিনি তার সেবা করেছেন, যিনি তাকে বুঝেছেন, তার কাছ থেকেই তার কথা পাওয়া যায়। এই ঠাকুরের কথা, তার কথা সহজে মানুষ নিতে চায় না। ঠাকুরের যে এই যে এত সব করছেন, তিনি একটাই কথা বলছেন যে মানুষের প্রধান চাহিদাই হচ্ছে ঈশ্বর লাভ, যেটা পেলে আর অন্য কিছু পেতে ইচ্ছা করে না। আমি তোমাদেরকে এটা পাইয়ে দেবো, তার বিনিময়ে কিন্তু আমাকে কিছু দিতে হবে। কি? নাম করবে, ভোরে উঠে নাম করবে। আমি নামের ভুকা। যজন যাজন বৃষ্টি হইতেই স্বস্তি নেই সদাচার, এগুলি করবে। তোমাদের অপ্রাপ্য অদেয় আমার কিচ্ছু চাই, সব আমি দেবো। এমন কোনো জিনিস থাকবে না যেটা আমি তোমাদেরকে দেবো, সবটাই তোমার পাবে, কিন্তু তার বিনিময়ে এগুলি করতে হবে। ঠাকুরের দীক্ষা নিলে কি হচ্ছে আমরা দেখছি চোখের সামনে। এই বর্তমান যে যুগ আরম্ভ হয়েছে, করোনার যুগ, মানুষকে ত্রাণ করার জন্য তিনি এসেছেন। তিনি বলছেন তোমার ভোরে উঠে মিনিমাম 45 মিনিট নামটা করো, শরীর কথা শোনা যাচ্ছে না, মিউট হয়ে গিয়েছেন। মিউট করে নিন। হ্যাঁ আগে শোনা যাচ্ছে এখন। শোনা যাচ্ছে? আগে দাদা শোনা শোনা যাচ্ছে যাচ্ছে। না? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আমরা ঠাকুরের কাছে এসে কি আমার কথা মনে আছে, ঠাকুরকে এই যদি তার কথা না শুনি তাহলে কিন্তু হবে না। তিনি তোমাকে জ্যোতিষী করলেন, একটি ছেলের পুষ্টি দেখে আমি বললাম ঠাকুরকে, ঠাকুর আপনার দীক্ষা পেয়েছে একটি ছেলে, তার কুষ্টি বিচার করে দেখলাম এর অল্পায়ু জন্ম, কি করা যায়? ঠাকুর জিজ্ঞেস করলেন কোথায় কি আছে, কোন গ্রহ, সব জিজ্ঞেস করলেন। বললাম, বলে এক কাজ কর,
ওই জাতকের নাম লিখে মন দিয়ে লিখে দেয় যে এই জাতকের, এই বালকের 16 বছর বয়সে প্রবল যোগ, আপনারা এর দীর্ঘায়ের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করুন। ঠাকুর বলছেন আর একটা কাজ করবি, ওকে বাড়ি যেতে দিবি না, তোর কাছে রেখে দিবি, তুই যেখানে যেখানে যাবি ওকে সঙ্গে নিয়ে যাবি, আর লক্ষ্য রাখবি তোর পড়াশোনাটা যেন ব্যাহত না হয়। আমি, ওই মামা ছিল মুকুন্দ রায়, কলকাতায় সবসময় থাকে, এখনো আছে। বলে মুকুন্দ শুনলে তো ঠাকুরের কথা, কি করবে এখন? বললে আপনার কাছে রেখে দেন। আমি তো হাত খরচা কিছু লাগে, সাবান টাবান তেল তেল এইসব, মাসে 20 টাকা করে তখন আমাকে বললে দেবো, দেয়। দীর্ঘদিন হয়ে গেছে, পরে খবর পেলাম ওর বাবা খুব বিরক্ত হচ্ছে, নাইনিটালে থাকে। আমার জলদেন তো ছেলেটা, কোনো রোগ নাই, বালাই নাই, কিচ্ছু নাই, ঋত্বিক বাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, এর ক্যারিয়ার রুম হয়ে যাচ্ছে। মুকুন্দকে বললো, মুকুন্দ আমি কিছু শুনতে চাই না, তুই আমার ছেলেকে এনে দে। কি করবে মুকুন্দ? না স্যার, আমাকে বললেন দাদা, আমি তো কিছু করতে পারলাম না, ওকে নিয়ে গেল আমার কাছ থেকে। পরে শুনলাম ঠিক 16 বছর বয়সে অতিসার রোগ আরম্ভ, যে রোগের তখনকার দিনে ভালো চিকিৎসাই ছিল না। কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে, বাবাও আছে, মামাও আছে। সেখানে বলছি বাবাকে, বাবা আজ আমি মরতে বসেছি, আমি কিন্তু মরতাম না, ঠাকুর আমার বাঁচার রাস্তা করে দিয়েছিলেন, তোমরা তার কথা শুনলে না, ছেলেটা কিন্তু মারাই গেল। তা আমরা যদি তার কথা না শুনি, ঠাকুর কিছুই করতে পারেন না। ঠাকুর তো নিজে বলতেন আমি কিচ্ছু জানি না, কিছুই বলতেন না নিজে, কিন্তু প্রশ্ন করলে উত্তর পাওয়া যেত। এই প্রসঙ্গে আমার মনে আছে, ঠাকুরের কাছে ডক্টর বৈদ্যনাথ শীল আর তার এক বন্ধু এসেছিল, তার কলেজের কলিগ, একসঙ্গে শিক্ষকতা করে। তার কাছে বলেছে যে বর্তমান যুগের বিস্ময় পুরুষ হয়েছে ঠাকুর অনুকূলচন্দ্র, এমন কোনো বিষয়বস্তু নয় যেটা তিনি জানেন না। মানুষ যদি তার কাছে দীক্ষা না নেয়, একটা অপূর্ণ থেকেই যায়, তার ভেতরে যে সম্ভাব্যতা সেইগুলি পরিস্ফুট হয় না। ঠাকুর এই জীবনে এই দীক্ষার মাধ্যমে মানুষের ভেতরে সেই জিনিসগুলি ফুটিয়ে তুলছেন। তখন সেই ভদ্রলোক বলতে, আপনি বললেন আপনার ঠাকুরের বিদ্যে ম্যাট্রিক পর্যন্ত, আবার বলছেন এমন কোনো বিষয়বস্তু নয় যেটা ঠাকুর জানেন না। বললাম তো, ধরুন আপনার ঠাকুরকে যদি আমি ম্যাথমেটিক্স সম্বন্ধে জিজ্ঞাসা করি, বলতে পারবেন? পারবেন কি পারবেন না, সামনে গিয়ে দেখেন, চলেন যাই। বিদ্যাসাগর কলেজে তখন চুরিতে থাকতো, এসেছে ঠাকুরের কাছে, আমার কাছে জিজ্ঞাসা করছে, বৈদ্যনাথ দা গুরু কিঙ্করদের ঠাকুরের শরীর কেমন? কেন, ভালোই তো আছেন। না, ইনি ঠাকুরকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবেন। আমার সেই কথাটা শুনে আমারও আগ্রহ হইলো, ঠাকুর কি বলেন আমি শুনবো। আমি পিছনে পিছনে গেলাম, ঠাকুর ঘরে যেয়ে ঠাকুরের সঙ্গে আলাপ করে দিল ঠাকুর, ইনি আমার কলিগ, আমরা একসঙ্গে শিক্ষকতা করি সুরি বিদ্যাসাগর কলেজ বলে ওখানে বসতো। আমি দেখছি ওই ভদ্রলোক যখন ঠাকুরের দিকে তাকাচ্ছে, ঠাকুর তখন অন্য দিকে তাকাচ্ছে, আর ও যখন অন্যদিকে তাকাচ্ছে, তখন ঠাকুর ওর দিকে তাকাচ্ছে। আমার সেই ঠাকুরের দৃষ্টি এখনো মনে আছে। আমার মনে হচ্ছিল ঠাকুর ওর চোখের ভেতর দিয়ে ঢুকে ওর ভেতরে সবটা দেখে নিচ্ছেন। তারপরে কিছুক্ষণ পরে সেই ভদ্রলোক উঠে দাঁড়িয়ে ঠাকুরকে ইংরেজিতে জিজ্ঞেস করলো, ঠাকুর হোয়াট ইজ দি ডেফিনেশন অফ ম্যাথমেটিক্স? ও ভাবলো ঠাকুর তো বলতে পারবেন না। উমা, আমার খাচ্ছিলেন, নলটা হাতে ছিল, নলটা হাঁটুর কাছে রেখে সঙ্গে সঙ্গে কি ঠাকুর বললেন, ও ইংরেজিতে বলছে এবং ইংরেজিতেই বললেন, ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন অফ ম্যাটার ইজ ম্যাথমেটিক্স। এই কথাটা শুনলো, শুনিয়ে
বিড় 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 করতে করতে ঠাকুর ঘর থেকে ঠাকুরের দিকে মুখ করে বেরিয়ে গেল। ও বেরিয়ে যেতেই আমি জিজ্ঞাসা করলাম ঠাকুরকে, ঠাকুর এই ডেফিনেশনটা কোথায় আছে? ঠাকুর বললেন, আমি তো জানতাম না, ওই আমাকে বলে দিল কি বলতে হবে। আমি বললাম, ও তো প্রশ্ন করলো, বলে ওই তো ম্যাথামেটিক্স বললো তো, আমি সেটাকে ভেঙে দিলাম। ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন অফ ম্যাটার ইজ ম্যাথমেটিক্স। এই হচ্ছেন আমার ঠাকুর। তিনি কখনোই নিজেকে জাহির করতেন না যে আমি জানি। কিন্তু তার কাছে প্রশ্ন করলেই উত্তর পাওয়া যেত। এমন কোনো বিষয়বস্তু না, জ্যোতিষ সম্বন্ধে ঠাকুর যা বললেন, তিনি বললেন আমার মতে, আমি যেমন বুঝি, দৃঢ় সিদ্ধান্ত মতে আমার জ্যোতিষের বই লিখে দাও, তাই লিখে দিলাম। এবার আমাকে অনেক কিছু বলেছিলেন দেবেন। আমি ভাবছি ঠাকুরের তো বয়স হয়ে গেছে, চায়ের দোকানে বসে ভাবছি কখন দেবেন আমাকে। উমা, যেই না মনে এই চিন্তা, অমনি দেখি একটা লোক আমাকে এসে ডাকছে, ঠাকুর আপনাকে ডাকছেন। গেলাম, প্রণাম করলাম, বসলাম ওখানে। ঠাকুর বলেন, শোন, তোকে যা দেবো বলেছিলাম তা আমি দিচ্ছি না, আর যা দিচ্ছি তো এতগুলো জ্যোতিষের বই, রসিকমোহন চট্টোপাধ্যায়ের সংস্কৃতের এক জ্যোতিষের বই, ভারতীয় জ্যোতিষ চর্চা নারায়ণ বাগলের, আমাকে দিলেন। বলে এর মধ্যে যা আছে এসবের তুমি অধীশ্বর হও। আমি ওইখানেই চোখ ফিরে চলে আসে, আর কিছু চাই না। ঠাকুর তার অসীম দয়া, তার সামনে আসতেই আমরা সবটাই বুঝতে পারছি, তিনি আমাদের সব দেখতে পাচ্ছেন। এই যুগে যে আমার তোমরা কিছু করো আমার জন্য, আমি তখন তোমাদের জন্য কিছু করতে পারবো। ঠাকুরের কাছে কত জিনিস নিয়ে আমরা আসছি, ঠাকুরকে একবার একটা মোহর চাইলেন, কারোর কাছে 2টো করে চাইলেন, তখনকার দিনে মোহর 80 টাকা দাম। আমার কাছে একটা মোহর চাইলেন, আমি মানুষের কাছে চাইছি, কতটুকু আর হবে, 2-4 টাকা করে দিচ্ছি সব ঠাকুরের কাছে। কখন দিতে পারবো চিন্তা করছি, খুব চিন্তায় পড়ে গেছি। এমন সময় ছোটদা, ঠাকুরের ছেলে, ডাকছেন আমাকে, গুরু কিঙ্কর তোমার কতদূর হলো? আমি বলি, এই তো চেষ্টা করছি। এমনি করলে তো হবে না। মানে ছোটদা তার মোহরটা ঠাকুরকে দিতে গেছেন, ঠাকুর বললেন ওই গুরু কিঙ্করটা আর তোরটা একসঙ্গে নেবো। ছোটদা তখন আমাকে খুঁজছে, বলে এমনি করে তো হবে না, চলো দাদা আছে, দাদাকে বলি। বড়দা ঘরে ঘরে এখানে বসে আছি, বলেন দাদা গুরু কিঙ্করকে তুই দে মোহরের টাকাটা, ও দিয়ে দেবে তোকে। বলে ও তো আদায় করতেই পারে না, মানুষের কাছে ভিক্ষে করতেই পারে না, ও কি দেবে? না দিলে উপায় নেই, দে, আমি বলছি দে, আমি তো রইলাম। শোন, ও যদি আমার একটা কাজ করে দেয় তাহলে আমি দেবো। কি কাজ? যামিনী রায়চৌধুরীর ভাইপো দুর্গাপুরে স্টিল ফ্যাক্টরিতে চাকরির জন্য একটা অ্যাপ্লিকেশন করেছে, ইন্টারভিউ দিয়েছিল, সেটা হয়নি। সেইটা বললেন ও যদি এটা করে দেয় আমি দেবো। আমি ওই চেষ্টা করে দেখতে পারি। ঠিক আছে, দিলেন, দিলাম। আমি ঠাকুরকে বললাম, ঠাকুর একটু বাইরে যাবো, এখানে বসে তো টাকা আদায় হবে না। ঠাকুর বললেন তাড়াতাড়ি আসবো। যা নিয়ে গেছি, দুর্গাপুরে যে জিএম এর কাছে গেলাম। স্যার, আপনি আমার একটা সৎসঙ্গে কথা দিয়েছিলেন আসবেন, কিন্তু আপনি আসেন নাই। যা করেছেন করেছেন, কিন্তু এখন আমি এসেছি, আমার একটা কাজ করে দিতে হবে। কি? একটি ছেলে ইন্টারভিউ দিয়েছিল, তার ইন্টারভিউ পাস করতে পারে না, আপনি তার চাকরিটা করে দিন। কি নাম? বললাম। কবে হয়েছিল সব বললাম, নামটা বললাম। ঠিক আছে, আমি চিফ ইঞ্জিনিয়ারকে ফোন করে দিচ্ছি। ফোন করে দিবলে আপনি যান সেখানে। চিফ ইঞ্জিনিয়ারের কাছে গেলাম, বললাম, বাস্কেট থেকে নিয়ে এলো আবার অ্যাপ্লিকেশনটা, নিয়ে এসে আবার ঠিক করে তার একদম জয়েনিং লেটার নিয়ে চলে এলাম। তারপরে ঠাকুরের কাছে আমি এসেছি, একদিন দেরি হয়েছে। ঠাকুর বলেছেন তাড়াতাড়ি আসতে, কিন্তু ঠাকুরের একটা কি ইচ্ছে ছিল জানি না,
মঙ্গলা মাসিমা যে মারা যাবে ঠাকুর জানতেন। আর সেইটার জন্যই বোধহয় কিছু একটা ছিল আমাকে দিয়ে করাবেন, সেটা হয়নি। এই জন্য ঠাকুর বিরক্ত হয়েছেন আমার উপর। আমি বুঝতে পারিনি। আমি প্রণাম করে বাড়িতে খেতে জায়গা করতে বল, জায়গা করো। দৌড়তে দৌড়তে বসন্তজি ঠাকুরের কাছে থাকতো। বলছি যে ঠাকুর আপনাকে ডাকছেন। কি ভাষায় ডাকছেন জানেন? যে মহামান্য জ্যোতিষী আমার, দয়া করে আমার সঙ্গে একবার সাক্ষাৎ করবেন কি? আমি তো মরমে মরে গেলাম। ঠাকুর এরকম বললেন? সঙ্গে সঙ্গে এসেই প্রণাম করে মাথা ঠুকে কান ধরে বললাম, ঠাকুর ভবিষ্যতে এমন কাজ আর কখনো করবেন না। ঠাকুর দিলেন চুপ। বুঝতে পারলেন যে আমি দোষটা বুঝতে পেরেছি। ঠাকুরের কাছে দোষ স্বীকার করলে মুকুব। ঠাকুরের কাছে এসে আমরা কত জিনিস, কত কি প্রার্থনা করি, তিনি মঞ্জুর করে। একজন এসেছে, এর ছেলে হয় না, ঠাকুরের কাছে বললো। অমনি বললেন ঠাকুর, যাও বড় বউর কাছে নিয়ে যাও। বড় মার কাছে নিয়ে গেলাম। বড় মা সব শুনে মানে সামনের বারে ছেলে নিতে আসে। ঠাকুরের বড় মার মাধ্যমে সে সন্তান পেল। তা আমাদের এই জীবনে যা সৎসঙ্গে পাচ্ছি, সেইগুলি ঠাকুর বলছেন যে কার বউ কে নিয়েছে, ইন্ডাস্ট্রি থেমে গেছে, বিবাহটা ঠিক মতো হচ্ছে না। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি। ধানবাদ ডিস্ট্রিক্টের কুষ্টুর কুলের থেকে একটি মা তার ছেলেকে নিয়ে এসছে এবং বরিশালে বাড়ি ঢেরগুটি। সেই ছেলের কম্পাউন্ডারের কাজ করে কুষ্টুরি কুলারি। আমাকে বলে, দুর্গিন দা, আমার ছেলে তো কম্পাউন্ডারের কাজ করে, বিভিন্ন বাড়িতে যেতে হয়। তা একটা বাড়িতে যেয়ে তার মেয়ের সঙ্গে ভাব করে ফেলেছি। এখন তারা তো বামুন না, আমরা তো বামুন। ওরা এখন ছেলেকে ধমকাচ্ছি, যদি আমার মেয়েকে বিয়ে না করো তাহলে তোমাকে বাঁশ জড়া দিয়ে মেরে দেবো। আমি প্রাণের ভয়ে ছেলের ঠাকুরের কাছে এসেছি, ঠাকুরকে একটু বলে দেন। ঠাকুরকে বললাম, ঠাকুর এই মা আসছে, তার ছেলের কষ্ট এরকম বলছে, কম্পাউন্ডারের কাজ করে খুব বিভিন্ন ভাবে যেতে হয়, এর মেয়ের সঙ্গে ভাব করে ফেলেছে। আমি বলছি, ওরা তোমরা যদি বিয়ে না দাও, তোমার ছেলেকে মেরে দেবো। তখন ঠাকুর বলছেন, ওরা কায়স্ত তো, তো এর পেটে বাচ্চা আসার আগে একটা ভাঙনের মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। বলে, পেটে বাচ্চা তো এসেই গেছে। ঠাকুর সেটাও শুনতে পেয়েছে। বলে, তাহলে তো কাম ছাড়া, আর তো কিছু হলো না। কিন্তু ওই পেটের যে বাচ্চাটার ওইরকম ধরনের বিয়ে হয়েছে। বিপ্লব পিতা, ক্ষত্রিয়া মাতা, তার গর্ভজাত সন্তান আসবে। তা আজকাল এটা রেওয়াজ হয়ে গেছে যে আমি তো উচ্চবর্ণের ছেলেকে বিয়ে করলাম, অনুলোম হয়ে গেল। ঠাকুর বললেন, না, এটা বামুন যখন ওইরকম বিয়ে করে ফেলে, তখন তার কি হয় জানো? তার বাপ মায়ের শ্রাদ্ধের থেকে বঞ্চিত হয়ে যায়। শাস্ত্রে লেখা আছে, লুপ্ত পিণ্ড উদক ক্রিয়া, লুপ্ত হয়ে যায় পিণ্ড ওই সন্তানের। আর তার নিজের যে ক্যারিয়ার, আর ঠাকুরের ভোগ দিতে পারবে না, অন্য লোকে তার কথা শুনবে না, তার কাছে খাবে না, মুক্তি ভোজন করাতে পারবে না। এগুলো আমরা জানি না। ঠাকুরের এই কাছে এসে এগুলো আমরা জানতে পারি কেমন করলে সুসন্তান আসতে পারে। মায়েদের মধ্যে তিনি বললেন, নিষ্ঠা, ধর্ম, সেবা, শুশ্রূষা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা, প্রজনন। লাস্টে বসে প্রজনন, সেটা কেমন করে হয়? ঠাকুর তো আগেই বলেছিলেন, পুরুষ মাগে নারীর প্রণয়, নারী মাগে টা। এমনি করেই চলতি জগৎ, বাঁচা বাড়াই ফাঁকা। একটা মেয়ে, ঠাকুর বলে যে ম্যান শুড রান আফটার গ্লোরি, উমেন আফটার ম্যান। বার্নার্ড শ বলেছিল, এ উমেন প্রেফার্স a tenth share of a first-rate man than the exclusive possession of a third-rate one. একটা শ্রেষ্ঠ পুরুষ, তারা 10 জন মিলে তারা বিয়ে করতে পারে, কিন্তু একটা কাপুরুষকে পুরোপুরি নিতে চায় না। ঠাকুরের কাছে বললেন, মেয়েরা এমন সুন্দর করে সেজে টেজে দিয়ে সেজে গুজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্বামীর কাছে যে প্রার্থনা করবে, তুমি আমাকে সন্তান দাও, আমি যেন শ্রেষ্ঠ সন্তান জন্ম দিতে পারি, তবে যে সুসন্তান আসবে,
পুরুষ কিন্তু আগে থেকে তাকে যদি আহ্বান করে কখনো তাহলে সুসন্তান আসবে না। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় নানা রকমের রোগ ব্যাধি ওই স্ত্রীকে যখন জবরদস্তি তারা সন্তানের মা করতে চায়। ঠাকুর বললেন যে অমনি করলে হয় না, যেখানটায় সন্তান জন্মাচ্ছে সেই জায়গাটা আলো, এই যে আলো বলতে এইটুকু বোঝায়। আবার দিনক্ষণও বলেছেন পূর্ণিমা অমাবস্যা বাদ দিয়ে আর অতি সন্নিকটে পিরিয়ডের ভালো বাচ্চা আসে না, মিনিমাম 6-7 দিন বাদ দিতে হয়। বললে 10 দিন অথবা 12 দিনের মাথায় সন্তান কামনা করে স্বামীর কাছে যেতে হয়। 10 দিন 12 দিন কেন বললেন? না, পূর্ণিমা যদি পড়ে যায় সেদিন 10 দিনের দিন, বা অমাবস্যা পড়ে যায় তাহলে 12 দিনের দিন যাবে। আর রাত্রিবেলায় গভীর রাত্রে সবাই প্রার্থনা করে ঠাকুরের কাছে সেই সুসন্তানের জন্য স্বামীর কাছে যেই বলি, তখন যখন উপগত হয় তখন সুসন্তান আসে। এই যে সুসন্তান লাভের একমাত্র উপায় বর্ণাশ্রমের যে জিনিসগুলো আছে গর্ভাধান, সেটাই হচ্ছে একটা ঠাকুরের কাছে আমরা এগুলো জানতে পারি, ঠাকুরের সংস্পর্শে এসে বুঝতে পারলাম। আবার উনি বলছেন মানুষের পড়ার জন্য আপনাতে দেখলেন ক্লাস 1 থেকে আরম্ভ করে 10 পর্যন্ত 10 বছর সময়টা অযথা নষ্ট হচ্ছে। ঠাকুর দেখলেন, তিনি কোর্স ভেঙে দিলেন 3 বছরের মধ্যেই, অক্ষর পরিচয় থেকে আরম্ভ করে ম্যাট্রিক পাস আপনার তপবন বিদ্যালয়ে ঠাকুর এটা করে দেখালেন কেমন করে এই 3 বছরের অক্ষর পরিচয় থেকে ম্যাট্রিক পাস করে যাচ্ছে। ওখানে লেখাপড়ার খুব অসুবিধা ছিল মায়েদের। পঞ্চানন্দাকে ঠাকুর বললেন, পঞ্চানন্দা আমার এখানে মায়েদের পড়াশোনার খুব অসুবিধা, আপনি একটু মায়েদের দেখাশোনা করবেন। দিন নেই, পঞ্চানন্দা পড়াচ্ছে। ঠাকুরকে যেয়ে বলছে 2 দিন পরে, ঠাকুর মায়েদিকে তো পড়াই, তাদের খাতা পেন্সিল কেনার হয়েছে কিচ্ছু আনে না, আমার কথা ধরে না রাখে কিন্তু ভুলে যাবে তো। বলে এটা তো মাস্টারের দোষ। হ্যাঁ, হ্যাঁ, মাস্টারের দোষ। মাস্টার এমন উন্মাদনা সৃষ্টি করতে পারে নাই যে আমরা যদি খাতা পেন্সিল না আনে তাহলে করে মাস্টারমশাইয়ের কথা লিখে রাখতে পারবেন। তাদের মধ্যে এমন আগ্রহ সৃষ্টি করেন নাই আপনি যাতে ওরা খাতা কিনতে সক্ষম হয়। বুঝে গেল। কদিন পরে এসে বলছেন, ঠাকুর আরেক সমস্যা কি? আরে লম্বটা বোঝাতে পারছি না। বললাম একটি সরল রেখার উপর একটা সরল রেখা দণ্ডমান হইলে 2টি সমান কোণ উৎপন্ন হইলে লম্ব হয়, মাথায় ঢুকছেই না। বললে আপনি তাদিকে পড়াচ্ছেন সেটা তো দেখবেন। মায়েদের পড়াচ্ছেন, মায়েরা কি ভালোবাসে বাটনা বাটতে, কুটনা করতে, রান্না করতে। আপনি যদি বলতেন সিঁড়ির উপর নোড়াটা খাড়া করে রাখলে লম্ব হলো, দেখতেন টক করে বুঝে যেত। কি সুন্দর বুঝে ফিরলেন কেমন করে পড়াতে হবে। ঠাকুরের কাছেই সেগুলো আমরা বুঝলাম কেমন করে ছেলেকে লেখাপড়া শেখাবো। জবরদস্তি একজন ছেলে ফার্স্ট ডিভিশনে পাস করেছে, রমনি আমার ছেলে মেয়েকে বসিয়ে দিলাম কান ধরে, তা করলে হবে না। তাতে সে বুঝতে পারে সেরকম ভাবে তার সে গল্প চলে, রাত চলে, তাকে সেগুলো ঢুকাতে হবে। অডিওতে কিছু নেই, আমরা ঠাকুরের কাছে এইবার যা পেয়েছি সেগুলো যেন কাজে পরিণত করতে পারি। কত কথা ঠাকুরের। ঠাকুর মানুষের কাছে যখন আসতেই ঠাকুর সবটাই দেখতেন, দেখে বলতেন তার পক্ষে যেটা প্রয়োজন সেইটাই ঠাকুর তাকে বলতেন, যে করলেই এটা ঠিক পথেই অগ্রসর হবে। ঠাকুরের কাছে আসছে নানা রকমের সমস্যা নিয়ে এসে একটি মা বলছেন, ঠাকুর আমি বাড়িতেই যখন আমার কর্তা থাকেন না তখন তো খুব শান্তিতেই থাকি, কিন্তু উনি যখন বাড়ি আসেন বাড়ি মাথায় করে তোলেন, যেমন ভালো লাগে না। এই ক্ষেত্রে আপনি একটু ব্যবস্থা করে দেন, বলে যখন ও আসবে আমাকে মনে করিয়ে দিন। আচ্ছা, এই যে সুরেন সেনদা ঠাকুর আসার আগেই দেওঘরে এসেছিলেন, চুরিকাঠির দোকান ছিল দেওঘরে।
ঠাকুরের কাছে পাঠিয়ে দিয়েছেন ওই মাটি। এই সুরেন, এদিকে আয়। ঠাকুর ডাকলেন, দেখ তুই যখন বাইরে গুরু ভাইদের বাড়িতে যাস, সেই বাড়ির মায়েদের সঙ্গে কেমন করে কথাবার্তা বলিস, ওই যেমন করে বলিস বাড়িতে এসে বাড়ির মায়ের সঙ্গে তুই তেমনি করে কথাবার্তা বলবি। কালটা খেতে মজা লাগবে না? কি সুন্দর সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান হয়ে গেল। আমরা এইবার ঠাকুরের কাছে যে পাচ্ছি সেইগুলি মানুষের কাছে ঠিক মতন বলতে হবে। যাজনটা দাদা এসে জয় বললো গুরু। ঠাকুর, হ্যাঁ হয়ে গেছে, আপনি একটু সংক্ষেপে শেষ করলে ভালো হবে। শেষ করে দিই। হ্যাঁ, এই জয় গুরু, বলুন বলুন। জয় গুরু, আগে দাদা আপনি বলুন, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আগে ঠিক আছে, দাদা আপনি বলুন, আপনি আরেকটু বলুন, দাদা 10 আরো মিনিট একটু বলুন। বলুন, আরো একটু বলতে পারবেন। না হয়ে গেল তো, জয় গুরু, ঠিক আছে, জয় গুরু, জয় গুরু।